ইউনূস এমন একজন দুর্নীতিবাজ জঙ্গি যিনি পদে পদে মানবতাকে লঙ্ঘন করছেন। তার লজ্জা কম, তাই দেশকে ইউনূসের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলুন। মোহাম্মদ ইউনূসের ভাগ্যে আর কত অপমান জুটবে বলুন তো। এদিকে একে একে সবাই কেঁপেছে ডক্টর ইউনূসের উপর। গভীর রাতে হঠাৎ দেশের পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। সেনা প্রধানের পরিকল্পনায় নতুন ঘটনা ঘটে। সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে তিনটি দেশ তিনটি হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা। দেশগুলো তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায় বলা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পাল্টে যেতে পারে। বাংলাদেশ যে এত কড়া কড়া মন্তব্য করছে, পিছনে মেরুদণ্ডটা ঠিক কে, কাদের ভরসায় তারা এই মন্তব্য করার সাহস দেখাচ্ছে? পাকিস্তানকে ভাবছে নাকি চীনকে ভাবছে? 5 আগস্টের ছাত্রলীগ থেকে বেরোয় আসা সবচেয়ে বড় মির্জাফর হচ্ছে এই সার্ভিস আলম। সার্ভিস আলম ছিল ছাত্রলীগের তৃতীয় শ্রেণীর একজন কর্মী। সে এখন একটি দলের মুখ্য নেতা হয়ে গিয়েছে। বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে, আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না? বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে? আনন্দ? আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামীর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে, তাহলে এই দেশের এই 24-এর গণঅভ্যুত্থান দিয়ে লাভটা কি হলো? শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। হাসনাত সার্জিসদের রাজনীতির কেরিয়ার শেষ, কেরিয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কেন এমনটা হলো? তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, তাদের বিলাসী জীবনযাপন, তাদের কার্যক্রমের কারণে জনগণ তাদেরকে দেখে অতিষ্ঠ হয়ে গেছে। হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে কিছু অঘটন ঘটছে, বড় ধরনের অঘটন ঘটছে। দিন যত যাচ্ছে, দিন যত যাচ্ছে দেশের মধ্যে বড় বড় অঘটন ঘটতেছে এবং এই অঘটনের ফলে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে ডক্টর ইউনূসের উপর সবাই কেঁপেছে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে সবাই সরাসরি কথা বলতেছে। অন্যদিকে শেখ হাসিনার পরিকল্পনা বাংলাদেশের মধ্যে বাস্তব হওয়াতে নতুন চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে আসে। এই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকলি দেখাবো। দেশের আপডেট নিউজগুলা, সেইগুলা দেখলেই আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে ডক্টর ইউনূসকে নিয়ে, সেনাপ্রধানকে নিয়ে, অন্যদিকে দেশের জনগণ এবং রাজনৈতিক দল, সকল বিষয়ের উত্তর পেয়ে যাবেন। আসুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আগে দেখে আসি। ইউনূস এমন একজন দুর্নীতিবাজ জঙ্গি যিনি পদে পদে মানবতাকে লঙ্ঘন করছেন। তার লজ্জা কম। শোনা যায় তার কাছে নাকি $10 বিলিয়ন আছে। গরিবদেরকে শোষণ করে এই টাকা করেছেন। তাই দেশকে ইউনূসের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলুন। দেশকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে। হুঙ্কার দিয়ে ইউনূসের দুর্নীতি ফাঁস করে দিলেন শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলারও ডাক দিলেন। সম্প্রতি এক অডিও বার্তায় বলেন যে ইউনূস এমন এক দুর্নীতিবাজ জঙ্গি যিনি পদে পদে মানবতাকে লঙ্ঘন করে যাচ্ছেন, যার লজ্জা কম। গ্রামীণ ব্যাংকে তিনি যখন কাজ করতেন তখন নিয়ম ছিল এমডি পদে 60 বছরের বেশি কেউ চাকরি করতে পারবে না। তিনি ওইসবের তোয়াক্কা করেননি। এমডি থাকলে টাকা কামাতে পারবে, টাকা পাচার করতে পারবে। শোনা যায় তার কাছে নাকি $10 বিলিয়ন আছে। গরিবদের শোষণ করে এই টাকা করেছেন। আমিও দায়ী, তাকে সবচেয়ে বেশি সুযোগ তো আমিই দিয়েছিলাম। আমি এখন জনগণের ভোটে নির্বাচিত, তাই দেশকে ইউনূসের হাত থেকে রক্ষা করার জন্য তুমুল প্রতিরোধ গড়ে তুলুন। দেশকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে। শেখ হাসিনার সেই অডিও ক্লিপ শোনাবো আপনার। ইউনূস এমন একটা জঙ্গি এবং দুর্নীতিবাজ, মানবতা বিরোধী, পদে পদে মানবতা বিরোধিতা করছে, পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এবং তাদের একটু লজ্জা শরম কম আছে। গ্রামীণ ব্যাংকে সে যখন চাকরি করতো, গ্রামীণ ব্যাংকে আইনে ছিল 60 বছরের বেশি চাকরি করতে পারে না এমডি পদে। সে ওসবের তোয়াক্কা করেনি, কারণ এমডি থাকলে পয়সা কামাতে পারে, পয়সা পাচার করতে পারে। যে শত কোটি টাকা, তার নাকি $10 বিলিয়ন আছে শোনা যায়। তো এগুলি যে আসছে, সব থেকে গরিবরা যে ঋণ দিয়ে ওখানে তাদের কাছে মোটা অঙ্কের সুদ খেয়ে তাদের রক্ত চুষেই তো বানানো। আর আমিও দায়ী, কারণ তাকে সবথেকে বেশি সুযোগ আমি দিয়েছিলাম। কাজেই পদ্মা সেতু টাকা বন্ধ করলো ওই এমডি পদের জন্য। তার এটা মাথায় আসলো না যে এটা আইনে আছে, এই আইনটা তাকে মানতে হবে। এইটুকু বোধ তার নেই। স্বার্থের জন্য যা কিছু তাই করতে পারে। নিজের ক্ষমতা যখন এখন ডাকাতি করে ক্ষমতা নিয়ে বসে আছে। আমি তো রিজাইন করিনি, আমি তো এখনও জনগণের ভোটে নির্বাচিত সংবিধান মোতাবেক। কিন্তু সেখানে যখন একেবারে শুধু আমাকে না, আমার সাথে যারা ছিল আরও অনেক মানুষ মারা যেত। যাক, আমি যেভাবে আমি কোন মতে কোন থেকে আমাকে নিয়ে আসা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, সেটা আলাদা কথা। হয়তো থাকলে আরও রক্তপাত হতো, কিন্তু সেই রক্তপাত তো বন্ধ হয়নি। হাসনাত সার্জিসদের রাজনীতির কেরিয়ার শেষ, এই মুহূর্তে তাদের রাজনীতির কেরিয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কেন এমনটা হলো?
তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, তাদের বিলাসী জীবনযাপন, তাদের কার্যক্রমের কারণে জনগণ তাদেরকে দেখে অতিষ্ঠ হয়ে গেছে। তারা কোনো মন্ত্রী নয়, এমপি নয়, তারপরেও তাদের যে বিলাসী জীবনযাপন, সবগুলো বিলাসী যাপনই জনগণের মাঝে নতুন করে প্রশ্ন তোলে যে আসলেই তাদের মুখ্য উদ্দেশ্যটা কি। আসলে কি তাদের মুখ্য উদ্দেশ্য রাজনীতি করা, নাকি দেশ থেকে লুটেপুটে খেয়ে বিদেশে পাড়ি জমান? এরকম একটাই মনোভাব কিন্তু তাদের ভিতরে অলরেডি তৈরি হয়েছে। এখন দেখেন যে তাদের যে জীবনযাপনের দিকে যদি তাকান, তাদের যে পোশাকের দিকে যদি তাকান, বাড়ি ফ্ল্যাটের দিকে যদি তাকান, কেবলমাত্র এগুলো দুর্নীতি ছাড়া এই সমস্ত অর্থ সম্পদের মালিক হওয়া কখনোই সম্ভব না। না আছে তাদের কোনো বড় একটা বিজনেস, না করে কোনো একটা বড় একটা কর্পোরেশনের জব, কিন্তু কোনো কিছুই নেই, তারপরেও বিলাসী জীবনযাপন নিয়ে জনগণের মাঝে প্রশ্ন। এই প্রশ্ন শুধু জনগণ তুলছে না, এমনকি তারা নিজ দলের নেতার কাছেই তোপের মুখে পড়ছে। যে এখন কেন তারা তোপের মুখে পড়বে না, আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে হয়তো খেয়াল করবেন, যখন হাসনাতের বন্ধুরা যখন দেখে যে হাসনাত বড় বড় বিলাসী জীবনযাপন করছে, বড় ফ্ল্যাটে থাকছে, বড় গাড়িতে চড়ছে, তখন অপর বন্ধুই প্রশ্ন তুলবে, এটাই স্বাভাবিক, এবং তারাই মনে মনে চিন্তা করতে থাকবে যে হাসনাত যদি এত বড় একটা ফ্ল্যাটে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না। এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে তুলবে। এরপর আমরা যদি আরেকজনের কথা দেখি, সার্জিস আলম, তার বিরুদ্ধে অনেক কথা আছে, অনেক সমালোচনার পাহাড় কিন্তু অটোমেটিকলি জমে গেছে। কেমন সমালোচনার পাহাড় জমে গেছে? গত কয়েকদিন আগে তিনি যখন 150 গাড়ি নিয়ে যখন তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালায়, তখনই এই বিষয়গুলো কিন্তু জনগণের কাছে তুমুল আকারে প্রশ্ন আসে যে আসলে তারা রাজনীতির মাঠটাকে কি তৈরি করতে চাচ্ছে। এই যে প্রত্যেকটা রাজনীতিবিদ হয়ে ওঠার পেছনে অসংখ্য তাদের যে ক্যারিশমা, এই বিষয়টা কিন্তু জনগণ ইতিমধ্যে বুঝে গেছে। তাদের বাড়ি গাড়ি, নারী লোভ লালসা কোনো দিক থেকেই তারা পিছিয়ে নেই। সুতরাং আওয়ামী জামানাকে হার মানিয়ে তারা জনগণের তোপের মুখে ইতিমধ্যেই পড়ে গেছে। এখন তাদের যে তোপটা যদি আপনি একবার দেখেন, তাহলে তারা নিজের দলের নেতাকর্মীর কাছেই প্রথম তারা হেনস্থার শিকার। নিজের দলের নেতাকর্মীরাই তাদের দিকে আঙ্গুল তোলা শুরু করেছে, এবং একই সাথে এদেশের জনগণ তাদেরকে সার দিতে রাজি নয় বা সার দিতে নারাজ নয়। জনগণও কিন্তু প্রশ্নটা ঠিক মতোই তুলেছে যে আসলে তাদের এত টাকার উৎসটা কোথায়। এই যদি হয় তাদের রাজনৈতিক অবস্থা, তাহলে আগামীতে দেশের কি হাল হবে এটা কিন্তু আপনি বুঝতেই পারছেন। আগামীতে দেশের যে কি একটা অবস্থা হবে এটা কিন্তু বুঝতেই পারছেন যে এদের হাতে যদি ক্ষমতা যায়, তার ক্ষমতায় না যেতেই, ক্ষমতার পালা বদল না হতেই, এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই, মিনিস্টার হয় নাই, তারপরেও তাদের যে বিলাসী জীবন, তাদের যে উচ্চ আকাঙ্ক্ষার যে লোভ লালসা, এই বিষয়গুলো কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছেন। সুতরাং জনগণ এদেরকে যে দেশের দায়িত্ব দেবে না, আমরা অটোমেটিকলি কিন্তু সেই প্রমাণটা পেয়ে যাচ্ছি। কেমন প্রমাণ পেয়ে যাচ্ছি? আপনি দেখেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের পেছনে খুব অল্প কিছু সংখ্যক লোক ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মিছিল, মিটিং, জনসমাবেশগুলোতে দেখেন যে আগের মতো সেইভাবে আর জনগণ সাড়া দিচ্ছে না। কেননা জনগণ বুঝে গেছে যে তাদের ভাওতাবাজি, এবং জনগণ বুঝে গেছে যে তাদের দুর্নীতির যে রোল মডেল, বাংলাদেশে তারা নতুন করে দুর্নীতির যে শিষ্টাচার, দুর্নীতির যে আপনার নতুন করে শিল্পতে পরিণত করা যায়, সেই বিষয়গুলি তারা বাস্তব আকারে দেখানোর চেষ্টা করছে, হাতে কলমে প্র্যাকটিক্যালি জনগণের কাছে তুলে ধরছে যে জনগণ দেখো আমরা এইভাবে দুর্নীতি করে এইটা করতে পারি। এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে ফুটে ওঠার চেষ্টা করেছে। বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে, আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না? বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে? আনন্দ? আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামীর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে, তাহলে এই দেশের এই 24-এর গণঅভ্যুত্থান দিয়ে লাভটা কি হল? আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি, জামাতকে এখন এই মুহূর্তে মাঠে ময়দানে একসাথে থাকতে হবে। আবার 5ই আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে। আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে এই দলগুলোর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে। তো 16 বছরে কোনো গণতন্ত্র ছিল? একটা ভোট দিতে পেরেছেন? তো যেই 16 বছরে আপনি একটা ভোট দিতে পারেন নাই, সেই 16 বছর পরে আপনি আওয়ামী লীগকে নিয়ে চিন্তা কেন করছেন? আওয়ামী লীগের অস্তিত্বই তো আগামী 15 বছর পর্যন্ত নির্বাচনেই আসতে পারার কথা না, ওকে ভোটেই আনার কথা না, ও বাংলাদেশের কোনো জায়গায় থাকার কথা না, ওকে চিরদিনের জন্য মুছে দেওয়া দরকার। কিন্তু অনেকেই এখন একেবারে এক্সক্লুসিভ বলতে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন। কেউ থাকতে পারবেন না, কি বিএনপি আর কি জামাত, কারো অস্তিত্ব বাংলাদেশে আওয়ামী লীগ রাখবে না। সার নাম আওয়ামী লীগ না, আওয়ামী লীগ করলে তার মধ্যে কোনো গণতান্ত্রিক স্পেস থাকতে পারে না। বিএনপিকে জামাত শত্রু মনে করেন, জামাতকে বিএনপি শত্রু মনে করেন, কিন্তু আপনি কি মনে করেন যে জামাত, বিএনপি আপনারা আপনাদের কাছে আওয়ামী লীগের চাইতে বড় শত্রু হয়ে গিয়েছেন? তাহলে এখনো কেন আপনাদের মধ্যে অনৈক্য বিরাজ করবে? আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক হয়ে গিয়েছে, অনেক আর না। এখন আপনাদের মধ্যে ঐক্য এবং ঐক্য প্রশস্ত করতে হবে, না হয় আওয়ামী লীগ চোখের সামনে দেখছি আওয়ামী লীগ ফেরত আসবে। বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলোর আর ঐক্য হওয়ার প্রয়োজন নাই। সারা বাংলাদেশে আওয়ামী লীগ চলে আসুক, মিছিল চলুক, মিটিং চলুক, তারপরে আপনারা যখন এটার প্রায়শ্চিত্ত ভোগ করবেন তখন আপনারা ঐক্য হবেন। বাংলাদেশে আজও খুলনা সহ ঢাকার ধানমন্ডি অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত এই অপবিত্র সংগঠনের নেতারা মিছিল করেছে, মিটিং করেছে।
তারা পরিকল্পনা নিচ্ছে যে বড় আকারে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করার, গোপনে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। আপনারা জানেন আমরা 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে এমনভাবে ছাড় দেওয়া শুরু করেছি, ছাড় দিতে 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 এখন তারা আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। আপনাদেরকে এখন নতুন করে দংশন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। একটা দল যার ন্যূনতম লজ্জা নেই, একটা দল যার ন্যূনতম শরম নেই, একটা দল যারা এত মানুষকে খুন করেছে, হত্যা করেছে, তারপরে কি করে বাংলাদেশের জনগণের কাছে মুখ দেখায়। কিন্তু তারা আজকে দিব্যি তারা মিছিল করছে, মিটিং করছে। বাংলাদেশের রাজনীতিতে আমি যেটা সবসময় বলে এসেছি যে আগামীর রাজনীতি টিকিয়ে রাখতে হলে বিএনপি জামাতের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিচ্ছু নেই। এবং বাকি রাজনৈতিক দলও যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, প্রত্যেকের ভিতরে আপনার একটি জায়গায় ঐক্য হতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিধন, ফ্যাসিবাদের মূলোৎপাটন এবং ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনার ইস্যুতে, যাতে করে তারা কোনো অবস্থায় বাংলাদেশের কোনো ইস্যুতে কোনো জায়গায় খবরদারি করতে না পারে, যাতে করে এই খুনি দল কোনো নির্বাচনে আসতে না পারে, যাতে করে এই খুনের দল তারা যাতে কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে। কিন্তু আজকের অসহায়ের মতো তাকিয়ে থাকবেন অনেকেই, হঠাৎ করে মিছিল করবে, মিটিং করবে এবং মিছিলের মাত্রাটা একদিন ভোর রাত্রে করবে, একদিন ফজরের পরে পড়বে, একদিন ফজরের ইশরাকের নামাজের সময় করবে, এখন জোহরের সময় করবে, আর একদিন দেখবেন বিকালবেলা সমাবেশ ডেকে বসে আছে। এই আওয়ামী লীগ এটাই, আমি সবসময় বলি যে আওয়ামী লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয় না, তাদের মধ্যে নিজস্ব কোনো অনুশোচনা কোনোদিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যারা ভাবছেন যে আওয়ামী লীগ আপনার কাছে ক্ষমা চাইবে, আওয়ামী লীগ রিফাইন হবে, আওয়ামী লীগ নতুন করে আসবে, কিচ্ছু না। আওয়ামী লীগ যেমন ছিল তেমনই থাকবে। আওয়ামী লীগ তাদের মতো করে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো করেই তারা মাঠে ময়দানে তাদের চরিত্রকে প্রকাশ করার চেষ্টা করবে। অন্যদিকে যেখানে আমাদের ঐক্য হওয়ার কথা, এই মুহূর্তে সারা বাংলাদেশের জনগণের মধ্যে কয়েকটা বিভক্তি আমরা দেখতে পাচ্ছি। জামাত, বিএনপি অতীতের মতন কোথাও না কোথাও আবার একই সূত্রে সম্ভবত তাদের যে পুরনো বন্ধুত্ব আছে এটাকে পুনরুজ্জীবিত করতে চায়। অপরদিকে নির্বাচন ইস্যুতে আবার তাদের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। তবে সর্বশেষ লন্ডন সফর শেষে জামাতের যিনি আমির আছেন ডক্টর শফিকুল ইসলাম, তিনি দেশে আসার পর ওনার বক্তব্যে কেউ কেউ আবার মনে করছেন যে না, নির্বাচন ইস্যুতে জামাতের যে এতদিন একটা ব্ল্যাঙ্ক চেক ছিল সরকারের জন্য, সেখান থেকে তারাও সরে আসছে। আর বিএনপি তো এক একজন এক রকম শক্ত বক্তব্য দিচ্ছেন, কেউ বাপ ডাকাইয়া, কেউ আদায় করে নেবে, কেউ ঠেকাবে, নানান বক্তব্য আপনার আসতেছে। তো এই মুহূর্তে নির্বাচন নিয়ে একটা প্রশ্ন উঠছে যে অন্তর্বর্তী সরকারের আমলে ওনার আন্ডারে যেহেতু এনসিপি বা আমরা কেউ কেউ বলছি কিংস পার্টি, সো এই দলটার যিনি পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বারবারই বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, তো ওনার আন্ডারে একটা নির্বাচন কেমন হইতে পারে, এই যে একটা প্রশ্ন জাতির মধ্যে, সেটার উত্তর দিচ্ছে, বলছেন যে আমি একটা ইতিহাস তৈরি করব। তো কি ইতিহাস, কারে জাতির, মানে কেন এই হঠাৎ করে এই কথা বললেন? এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস, এটা একটা প্রতিনিধি দল বাংলাদেশে আছে। তারা আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা বলছেন যে দেশের ইতিহাসে, কোন দেশের, বাংলাদেশের ৭১-এর পর থেকে আজকের দিন পর্যন্ত ইতিহাসে সেরা নির্বাচনটা আয়োজন করবে ডক্টর ইউনূসের এই সরকার। আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে আসিফ নজরুল ইসলামও কনফার্মেশন করছেন, যখন বিএনপি বলল যে প্রধান উপদেষ্টার বক্তব্যে তারা সন্তুষ্ট না, কেন ডিসেম্বর টু জুন খেলাধুলা হচ্ছে, পাশাপাশি ফাইজলামি করতেছে কিনা, এর পাশাপাশিও এই সময় বর্ষাকাল থাকবে, কেন এই বর্ষার মধ্যে দিবে, সবাই যেহেতু জামাতও চাচ্ছে রমজানের আগে বা ২০২৬-এর প্রথমে, তাহলে কেন লাস্টে নিবে, এরকম নানান বক্তব্য কিন্তু বিএনপির বিভিন্ন লেভেলের বক্তব্যটা আমরা দেখছি। এরকম নানান যখন প্রশ্ন উঠছে, তখন আমাদের সরকারের শক্তিশালী উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি বলছিলেন যে দেখো, কোনোভাবেই ২০২৬-এর জুনের পরে নির্বাচন আমরা করব না, মানে এটার মধ্যেই করব, এমনকি তিনি জাতিকে বিশ্বাস রাখতে বলছেন। তো এর মাঝখানে আমাদের এই যে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের যে প্রতিনিধি দল আছেন, তাদের সাথে আমাদের ডক্টর ইউনূসের যে সাক্ষাৎ, সেখানে তিনি একই কথা বলেছেন যে ডিসেম্বর থেকে ২৬ সালের মধ্যে আমার সরকার এমন এক ইতিহাস করবে, মানে দেশের জন্য, যে এরকম নির্বাচন আর বাঙালি জাতি দেখে নাই। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই প্রতিনিধি দলের সাক্ষাতের সময় তিনি বলতে চান, আমি নিশ্চিত করতে চাই যে, শুধু বলছেন না, নিশ্চিত, মেক শিওর দ্যাট এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক বিশাল
মাইল ফলক। তো আমাদের যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন তিনি বলছেন যে এই সংগঠনটা হলো নাগরিক সমাজের একটি আঞ্চলিক নেটওয়ার্ক যা এশিয়ায় গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছে। 2 দশকের বেশি সময় ধরে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার, নাগরিক সম্পৃক্ততা বাড়াতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি। এখন তিনি যে নির্বাচন করবেন, কেউ কেউ বলছেন, বিএনপির অনেক নেতারাও বলেন বা অনেকে আরো যারা সমালোচক আছেন যে পুলিশ এই মুহূর্তে টোটালি ফাংশন করতে পারতেছে না, আগের থেকে বেটার করতেছে বাট নট টোটালি। আবার সেনাবাহিনী গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাইজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।